নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা শুনছেন অদ্ভুত হলেও সত্যি। আজকের গল্প লাল ঘর। লেখক H.G. ওয়েলস। আমি কিন্তু আপনাকে নিশ্চিত করেই বলতে পারি, ভূতটা একেবারে আমার সামনে এসে না দাঁড়ালে আমাকে ভয় দেখাতে পারবে না। কথাটা বলে গ্লাসটা হাতে নিয়ে অগ্নিকুণ্ডের পাশে এসে দাঁড়ালাম। বিশ্বাস করা না করা তো তোমার ইচ্ছা, শুষ্ক বিশীর্ণ হাতওয়ালা লোকটি বলল। তারপর আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকলো। 28 বছর বেঁচে আছি আমি, কিন্তু আজ অব্দি একটা ভূত তো দেখিনি। ম্লান চোখ দুটি মেলে বৃদ্ধটি অগ্নিকুণ্ডের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। সে বলে উঠল, বটে, তুমি 28 বছর বেঁচে আছো, অথচ এরকম আর একটা বাড়িও কখনো দেখোনি। মাত্র 28 বছর বয়সে মানুষের অনেক কিছু দেখা বাকি থাকে। বুড়িটি ধীরে ধীরে মাথাটা নাড়তে লাগলো আর বলল, আরো অনেক কিছু দেখতে হবে, অনেক দুঃখ পেতে হবে। আমার মনে কিছুটা সন্দেহ জাগে যে বারবার একই কথা বলে বুড়ো বুড়ি তাদের বাড়ির ভৌতিক সন্ত্রাসটাকে বাড়িয়ে তুলতে চেষ্টা করছে। খালি গ্লাসটা টেবিলের ওপর নামিয়ে রেখে ঘরের চারিদিকে তাকালাম। শেষ প্রান্তে রাখা একটা অদ্ভুত পুরনো আয়নার মধ্যে আমার অসম্ভব ছোট ও মোটা একটা প্রতিবিম্ব দেখতে পেলাম। বললাম, বেশ তো, আজ রাতে যদি কিছু দেখি তাহলে তো আমার জ্ঞানই বাড়বে, কারণ আমি খোলা মন নিয়েই এখানে এসেছি। বিশীর্ণ হাতওয়ালা লোকটি আবার বলল, সেটা তোমার ইচ্ছা। বাইরের বারান্দার টালির উপর একটা লাঠি ও লেঞ্চে চলা পায়ের শব্দ শুনতে পেলাম। কবজার ক্যাচ ক্যাচ শব্দ করে দ্বিতীয় বৃদ্ধটি ঘরে ঢুকল। এ লোকটি আগের বুড়োটির চাইতেও বেঁকে গেছে, চামড়া আরো কুঁচকে গেছে, বয়স আরো বেশি। একটি মাত্র ক্রাচে ভর করে দিয়ে সে দাঁড়িয়ে আছে, চোখ দুটো একটা আবরণ দিয়ে ঢাকা। ক্ষয়ে যাওয়া হলদে দাঁতের নিচ থেকে বিবর্ণ লালচে নিচের ঠোঁটটা অর্ধেক ঝুলে পড়েছে। টেবিলের উল্টো দিকের হাতল চেয়ারটার দিকে সোজা এগিয়ে এলোমেলো ভাবে বসে পড়েই কাশতে শুরু করল। বিশীর্ণ হাতওয়ালা লোকটি নবাগতের দিকে যেভাবে তাকালো, তাতে তার অসন্তুষ্টিই প্রকাশ পেল। বুড়ি তো তার দিকে ফিরেও তাকালো, এক দৃষ্টিতে অগ্নিকুণ্ডের দিকেই তাকিয়ে রইল। কিছুক্ষণের জন্য কাশিটা থামলে বিশীর্ণ হাতওয়ালা লোকটি বলল, বলেছি তো, সেটা তোমার ইচ্ছা। সেটা আমার ইচ্ছা? আমি জবাব দিলাম। এই প্রথম চোখ ঢাকা লোকটি আমার উপস্থিতি সম্পর্কে সজাগ হল। আমাকে দেখার জন্য মাথাটাকে মুহূর্তের জন্য পিছনে ঠেলে দিয়ে কাত করল। চকিতে তার চোখ দুটি দেখতে পেলাম, ক্ষুদে উজ্জ্বল, যেন জ্বলছে। সে আবার কাস্তে কাস্তে থুতু ফেলতে লাগলো। বিয়ারটা তার দিকে ঠেলে দিয়ে শুকনো হাতওয়ালা লোকটি বলল, নাও, একটু খেয়ে নাও না। চোখ ঢাকা লোকটি কাঁপা হাতে এক গ্লাস ভর্তি বিয়ার ঢালতে গিয়ে আরো অর্ধেকটা টেবিলের উপরেই ফেলে দিল। সে যখন বিয়ার ঢেলে নিয়ে খেতে লাগলো, তখন তার একটা দানবিক ছায়া দেওয়ালের উপরে পড়ে যেন তার মদ ঢেলে খাওয়া কাজটাকেই ঠাট্টা করতে লাগলো। স্বীকার করছি, এইসব অদ্ভুত বাসিন্দাদের আমি এখানে আশা করিনি। বার্ধক্যকে আমি কিছুটা অমানবিক বলেই মনে করি। মনে হয় পুরুষানুক্রমিক কোনো রোগ যেন ওত পেতে আছে। নিজেদের অজ্ঞাতেই দিনের পর দিন বুড়োদের ভিতর থেকে মানবিক গুণগুলি যেন ঝরে পড়তে থাকে। এই তিন মূর্তির নীরবতা, পুজো দেহ, আমার প্রতি ও পরস্পরের প্রতি তাদের অমিত্রসুলভ আচরণ, সবকিছুতেই আমি খুব অস্বস্তি বোধ করতে লাগলাম। তাদের বললাম, আপনাদের বাড়ির ভুতুরে ঘরটা যদি আমাকে দেখিয়ে দেন, তাহলে সেখানে গিয়ে আমি একটু আরাম করতে পারি। কেশে বুড়োটি হঠাৎ এমনভাবে মাথাটা পিছন দিকে ঠেলে দিল যে আমি চমকে উঠলাম। ঢাকনার নিচ দিয়ে লাল চোখে সে একবার আমার দিকে তাকাল, কিন্তু কেউ কোনো জবাব দিল না। তাদের দিকে পরপর তাকিয়ে মিনিটখানেক অপেক্ষা করল।
তারপর একটু জোরেই বললাম, আপনাদের ভুতুরে ঘরটা যদি দেখিয়ে দেন তো আমাকে দেখাশোনা করার দয়া থেকে আপনাদের মুক্তি দিতে পারি। শুকনো হাতওয়ালা লোকটি বলল, দরজার বাইরে পাথরের ওপরে একটা মোমবাতি আছে, কিন্তু তুমি যদি আজ রাতে লাল ঘরে যাও। বলতে বলতে সে আমার পায়ের দিকে তাকালো। বুড়ি বলল, সব রাত ফেলে আজকের রাতেই? তোমাকে কিন্তু একলাই যেতে হবে। ঠিক আছে, কোন দিকে যাব? বারান্দা দিয়ে কিছুটা গেলেই একটা দরজা পাবে। দরজা দিয়ে ঢুকলেই একটা ঘোরানোর সিঁড়ি আছে, আর সিঁড়ি দিয়ে অর্ধেকটা উঠলেই একটা চাতাল ও পশমি পর্দায় ঢাকা একটা দরজা আছে। সেখানে ঢুকে লম্বা বারান্দা দিয়ে শেষ পর্যন্ত চলে যাবে। সেখান থেকে সিঁড়ি দিয়ে উঠলেই তোমার ডান দিকে লাল ঘর। তার নির্দেশের পুনরাবৃত্তি করে বললাম, একটা বিষয় বুড়ো আমাকে শুধরে দিল। চোখ ঢাকা লোকটি তৃতীয়বার আমার দিকে তাকিয়ে মুখটা অদ্ভুত ও অস্বাভাবিকভাবে কাঁপিয়ে বলল, তুমি সত্যি সত্যি চাচ্ছ? এই জন্যই তো আমি এসেছি। বুড়ি আবার বলল, সব রাত ফেলে আজকের রাতেই? কথাটা বলে দরজার দিকে পা বাড়ালাম। চোখ ঢাকা বুড়োটি উঠে লেংচে লেংচে টেবিলটার ওপাশে গিয়ে অন্যদের এবং অগ্নিকুণ্ডের কাছাকাছি দাঁড়ালো। দরজার কাছে গিয়ে মুখ ফিরিয়ে তাদের দিকে তাকালাম। আত্মকর প্রেক্ষাপটে তিনটি কালো মূর্তি পাশাপাশি দাঁড়িয়ে বার্ধক্যজীর্ণ মুখে একাগ্র ভাব ফুটিয়ে আমার দিকেই তাকিয়ে আছে। দরজাটা খুলে নিয়ে বললাম, শুভরাত্রি। শুকনো হাতওয়ালা লোকটি আবার বলল, যেমন তোমার ইচ্ছা। মোমবাতিটা ভালো করে জ্বলে ওঠা পর্যন্ত দরজাটা খোলাই রাখলাম। তারপর বন্ধ করে দিয়ে ঠান্ডা প্রতিধ্বনিমুখর বারান্দা দিয়ে হাঁটতে লাগলাম। স্বীকার করছি, মাননীয়া মহিলাটি এই যে 3 পেনশনধারী বুড়ো বুড়ির ওপরে তার দুর্গনিবাসের দেখাশোনার ভার দিয়েছেন, তাদের অদ্ভুত আচরণ এবং গাঢ় রঙের পুরনো কালের আসবাবপত্রের ভর্তি যে ঘরটাতে তারা জমায়েত হয়েছিল, সে সবকিছুই আমার উপর বেশ কিছুটা প্রভাব বিস্তার করেছিল। তারা যেন অন্য যুগে, প্রাচীনতর যুগের মানুষ। সে যুগের ভৌতিক ব্যাপারগুলো আমাদের একালের চাইতে ভিন্নতর ছিল। সে যুগে মানুষ অলক্ষণ ও ডাইনিতে বিশ্বাস করত, আর ভূতের অস্তিত্ব ছিল অনস্বীকার্য। তাদের অস্তিত্বই ছিল অপচ্ছায়ার মতো। তাদের পোশাকের নমুনা ও ফ্যাশন জন্ম নিত মৃতদের মস্তিষ্ক থেকে। তাদের ঘরের অলঙ্করণ ও সুযোগ সুবিধাগুলিও ভৌতিক। সেই সব অদৃশ্য মানুষের চিন্তাপ্রসূত, যারা আজকের জগতের অংশীদার না হয়েও তাকে জুড়ে দিতে থাকে। কিন্তু অনেক চেষ্টা করে এসব চিন্তা আমি মন থেকে সরিয়ে দিলাম। ভূগর্ভস্থ স্যাঁতস্যাঁতে লম্বা বারান্দাটা ঠান্ডা ও ধুলোময়। হাতের মোমবাতির শিখাটা কাঁপছে, আর ছায়াগুলো দুলছে। ঘোরানো সিঁড়িটার উপর নিচে প্রতিধ্বনি ঘুরছে। একটা ছায়া পিছন থেকে আমাকে তাড়া করেছে, আর একটা ছায়া আমার সামনে থেকে মাথার উপরকার অন্ধকারে পালিয়ে যাচ্ছে। চাতালে পৌঁছে এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম। মনে হলো যেন একটা খসখস শব্দ শুনতে পেলাম। পরে যখন বুঝতে পারলাম যে চারিদিকে পরিপূর্ণ নীরবতা বিরাজ করছে, তখন রেশমি পর্দায় ঢাকা দরজাটা খুলে বারান্দায় এসে দাঁড়ালাম। ফল দাঁড়ালো অপ্রত্যাশিত। বড় সিঁড়ির বড় জানলা দিয়ে আসা চাঁদের আলো সবকিছুকে স্পষ্ট কালো ছায়ার মতো রূপলি আলোয় ফুটিয়ে তুলল। সবকিছুই যথাস্থানে সাজানো। 18 মাস আগের পরিবর্তে বাড়িটা যেন সবে গতকাল পরিত্যক্ত হয়েছে। সামাদানের গর্তে গর্তে মোমবাতি বসানো রয়েছে। কার্পেটের উপর অথবা পালিশ করা মেঝের উপরে যে ধুলো জমেছে, সেটা এতটাই সমানভাবে সব জায়গায় জমেছে যে চাঁদের আলোয় তার চোখেই পড়ছে না। এগোতে গিয়েও আমি হঠাৎ থেমে গেলাম। চাতালের উপরেই একটা ব্রোঞ্জের ভাস্কর্য রাখা ছিল।
দেওয়ালের আড়াল পড়ায় আমি সেটা দেখতে পাইনি, কিন্তু তার ছায়াটা এমন আশ্চর্য স্পষ্ট সাদা দেওয়ালের উপরে পড়েছে যে আমার মনে হলো আমাকে আক্রমণ করার জন্য কেউ বুঝি লুকিয়ে ওত পেতে আছে। হয়তো আধ মিনিটের জন্য আমি কাঠ হয়ে দাঁড়িয়ে পড়লাম। তারপর পকেটের রিভলভারের উপরে হাতটা রেখে কিছুটা এগিয়েই বুঝতে পারলাম গেনিমিড ও একটি ঈগলের মূর্তি চাঁদের আলোয় চকচক করছে। এই ঘটনায় আমার স্নায়ুর জোর ফিরে এলো, আর তাই পরে পিতলের টেবিলের ওপরে রাখা চিনেমাটির চীনা মূর্তিটির পাশ দিয়ে যাবার সময় তার মাথাটাকে নিঃশব্দে নড়তে দেখেও আমি মোটেই চমকে উঠিনি। লাল ঘরের দরজা এবং সেখানে উঠবার সিঁড়ি একটা ছায়াচ্ছন্ন কোণে অবস্থিত। দরজাটা খুলবার আগে হাতের মোমবাতিটাকে এদিক ওদিক ঘুরিয়ে দেখে নিলাম আমি ঠিক কোথায় আছি। মনে হলো এখানেই আমার পূর্ববর্তী আগন্তুককে পাওয়া গিয়েছিল। সেই গল্পটা মনে পড়ায় বুকটা হঠাৎ ভয় কেঁপে উঠল। ঘাড় ফিরিয়ে চাঁদের আলোয় গেনিমিডের দিকে তাকালাম। তারপর চাতালের পাণ্ডুর নিস্তব্ধতার দিকে মুখটা অর্ধেক ফিরিয়ে একটু দ্রুত হাতেই লাল ঘরের দরজাটা খুলে ফেললাম। ঘরে ঢুকেই সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দিলাম। ভিতরের তালার মধ্যে চাবিটা পেয়ে সেটাকে ঘুরিয়ে দিলাম এবং মোমবাতিটাকে তুলে ধরে লোরেনদর্গের সেই সমস্ত বড় লাল ঘরটাকে ভালো করে দেখতে লাগলাম, যেখানে তরুণ ডিউকের মৃত্যু ঘটেছিল। বরং বলা উচিত যে ঘরে তার মৃত্যু শুরু হয়েছিল, কারণ সে দরজাটা খুলেছিল এবং যে সিঁড়ি বেয়ে আমি এইমাত্র উপরে উঠে এসেছি তার উপর দিয়ে সপাটে গড়িয়ে পড়েছিল। এইভাবেই তার জাগরণের অবসান ঘটেছিল। অবসান ঘটেছিল এখানকার ভুতুড়ে ইতিহাসকে জয় করার দুঃসাহসিক প্রচেষ্টার। আমার মনে হলো সন্ন্যাস রোগ আর কখনো বুঝি কুসংস্কারকে এমনভাবে সমর্থন করে। এই ঘরকে ঘিরে আরো অনেক পুরনো গল্প আছে। সেসবের একেবারে শুরুতে আছে একটি অর্ধ বিশ্বাসযোগ্য কাহিনী। একটি ভীরু স্ত্রীকে ভয় দেখাতে গিয়ে স্বামীর শোচনীয় মৃত্যুর কাহিনী। ছায়াচ্ছন্ন জানালা সমন্বিত মস্ত বড় ঘরটা তার নানা ফাঁক ফোকর ও কুলুঙ্গির দিকে তাকালে এই ঘরটাকে কালো কালো কোণে ও অন্ধকারের ভিতরে যেসব কাহিনী জন্ম নিয়েছে তার অর্থ পরিষ্কার বোঝা যায়। এই বিরাট ঘরের মধ্যে আমার মোমবাতির আলোক চিরবাতি এতই ছোট যে ঘরের অপর প্রান্ত পর্যন্ত পৌঁছায়। তাতে যেটুকু আলোকদীপ গড়ে উঠেছে তার বাইরে রয়েছে রহস্য ও ইঙ্গিতের এক অসীম সমুদ্র। স্থির করলাম এই মুহূর্তেই জায়গাটাকে ভালো করে পরীক্ষা করে। এখানকার অস্পষ্টতার সুযোগে যেসব কল্পনার জাল বোনা হয়েছে সেগুলো আমার উপর প্রভাব বিস্তার করার আগেই তাদের মন থেকে মুছে ফেলতে হবে। দরজাটা ঠিকমতো বন্ধ আছে কিনা সেটা ভালো করে দেখে নিয়ে ঘরময় হাঁটতে শুরু করলাম। প্রতিটি আসবাবকে খুঁটিয়ে দেখলাম, বিছানা উল্টালাম, পর্দা সরিয়ে দিলাম। ঘরের মধ্যে দুটো আয়না আছে, প্রত্যেকটিতে এক জোড়া করে মোমবাতি বসাবার ঘর। তাছাড়া তাকের ওপরে চীনামাটির মোমবাতি টানের আরো অনেকগুলো মোমবাতি। একটা একটা করে সবগুলো মোমবাতি জ্বালিয়ে দিলাম। বুড়ো মানুষটির কাছে অপ্রত্যাশিত হলেও অগ্নিকুণ্ডটা সাজানোই ছিল, যাতে শীতে কাঁপতে না হয় সেজন্য সেটাও জ্বালিয়ে দিলাম। আগুনটা ভালো করে জ্বলে উঠলে সেটার দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে ঘরটাকে আরো একবার লক্ষ্য করলাম। ছিট কাপড়ে ঢাকা হাতল চেয়ার ও একটা টেবিল টেনে এনে আমার সামনে একটা অবরোধ সৃষ্টি করে রিভলভারটাকে হাতের কাছেই রেখে দিলাম। সবকিছু দেখে নেওয়ার ফল ভালোই হল, তবু জায়গাটা দূরবিস্তার অন্ধকার পরিপূর্ণ স্তব্ধতাকে নতুন করে কোনো কল্পনাকে জাগিয়ে তোলার পক্ষে যথেষ্ট মনে হতে লাগলো। নড়াচড়ার শব্দ ও আগুনের ফটফট আওয়াজ আমাকে কোনো সান্ত্বনাই দিতে পারল না।
বিশেষ করে একেবারে শেষ প্রান্তের কুলুঙ্গির ছায়াটা দেখলেই মনে হয় ওখানে বুঝি কোনো বর্ণানিত জীবন্ত প্রাণী লুকিয়ে আছে। শেষ পর্যন্ত নিশ্চিন্ত হওয়ার জন্য একটা মোমবাতি হাতে নিয়ে হেঁটে সেখানে গিয়ে তবে বুঝতে পারলাম যে ইন্দ্রিয়গ্রাহ্য কোনো কিছু সেখানে নেই। মোমবাতিটাকে সেই কুলুঙ্গির ভিতর বসিয়ে রেখে দিলাম। এর মধ্যেই আমার স্নায়ুর উপর বেশ চাপ পড়তে শুরু করেছে, যদিও তার যথেষ্ট কোনো কারণ ছিল না। অবশ্য আমার মনটা বেশ পরিষ্কার ছিল। অসংকোচেই ধরে নিলাম যে অতিপ্রাকৃত কোনো কিছুই ঘটবে না। তাই সময় কাটাতে একটা স্থানীয় লোকগাথার সুর বাজাতে লাগলাম। কিছুটা জোর গলায় উচ্চারণও করলাম, কিন্তু তার প্রতিধ্বনিটা ভালো লাগলো না। ভূত বা ভূতে পাওয়া বলে যে কিছু নেই, এতক্ষণ পর্যন্ত তা নিয়ে নিজের মনেই যেসব কথা বলছিলাম, ওই একই কারণে তাও ছেড়ে দিলাম। ঘরের গম্ভীর লাল ও কালো রং আমাকে অস্বস্তিতে ফেলল। 7টা মোমবাতি থাকা সত্ত্বেও জায়গাটা নেহাতি আবছা। কুলুঙ্গির মোমবাতিটা বাতাসে কাঁপছে, আর তার ফলে তার চারিদিককার ছায়া ও উপছায়া অনবরত নড়ছে। এ অবস্থার একটি প্রতিকারের কথা ভাবতেই মনে পড়ে গেল যে বারান্দায় অনেকগুলো মোমবাতি দেখছি। সামান্য চেষ্টাতেই একটা মোমবাতি হাতে নিয়ে দরজাটা খোলা রেখে চন্দ্রালোকিত বাইরে বেরিয়ে গেলাম এবং একটু পরেই 10টা মোমবাতি নিয়ে ফিরে এলাম। ঘরের মধ্যে যেসব চীনামাটির টুকিটাকি জিনিস ছিল তাতে একটা করে মোমবাতি বসিয়ে আগুন জ্বেলে দিয়ে যেখানে যেখানে ছায়া গাঢ় হয়ে জমেছে সেই সব জায়গায় বসিয়ে দিলাম। কোনোটা মেঝেতে, কোনোটা কুলুঙ্গিতে। ফলে আমার 17টি মোমবাতি এমনভাবে রাখা হলো যাতে ঘরের এমন 1 ইঞ্চিও জায়গা রইল না যেখানে যে কোনো একটা মোমবাতির আলো সরাসরি পড়ছে না। আমার মনে হলো এবার ভূত এলে তাকে সাবধান করে দেব যেন মোমবাতির ওপরে পা না ফেলে। ঘরটা এখন বেশ ভালোভাবে আলোকিত হয়েছে। এই ছোট ছোট অগ্নিশিখাগুলি আমাকে ফুর্তি ও আশ্বাস এনে দিল। মোমবাতিগুলোর পোড়া সলতে কেটে দেওয়া আমার একটা কাজ হলো, আর সময় কাটাবারও একটা ভালো উপায় পাওয়া গেল। অবশ্য এসব সত্ত্বেও এইভাবে অধীর প্রত্যাশায় রাত জেগে বসে থাকতে বেশ কষ্ট হতে লাগলো। মাঝরাতের পরে কুলুঙ্গির মোমবাতিটা হঠাৎ নিভে গেল, আর একটা কালো ছায়া যেন লাফিয়ে সেখানে আস্তানা নিল। মোমবাতিটাকে নিভে যেতে আমি দেখিনি, শুধু মুখ ঘুরিয়ে অন্ধকারটাই দেখতে পেলাম। ঠিক যেভাবে মানুষ হঠাৎ চমকে ওঠে কোনো অপরিচিত মানুষের অপ্রত্যাশিত উপস্থিতিটা টের পেলে, আমিও ঠিক সেভাবে চমকে উঠলাম। জোর গলায় বলে উঠলাম, হায় জোব, খুব জোর বাতাস তো। টেবিল থেকে দেশলাইটা নিয়ে কোণের আলোটা নতুন করে জ্বালিয়ে দিতে ধীরে সুস্থে মেঝেটা পার হয়ে গেলাম। প্রথম কাঠিটা ধরল না, দ্বিতীয়টা জ্বলে উঠতেই মনে হলো আমার সামনের দেওয়ালে কে যেন চোখ পিটপিট করছে। অজান্তেই মাথাটা ঘুরিয়ে দেখলাম অগ্নিকুণ্ডের পাশে রাখা ছোট টেবিলের উপরকার মোমবাতি দুটিও নিভে গেছে। সঙ্গে সঙ্গে দাঁড়ালাম, বললাম, ভারী অদ্ভুত তো, অন্যমনস্কভাবে নিজেই এই কাণ্ডটা করে নিত। ফিরে এসে আর একটা মোমবাতি জ্বালালাম, আর জ্বালাতে জ্বালাতেই দেখলাম একটা আয়নার ডান দিককার গর্তে বসানো মোমবাতিটা কাঁপতে কাঁপতে নিভে গেল, আর প্রায় সঙ্গে সঙ্গেই অপরটিও তাই করল, একেবারে নির্ভুল। শিখাটা এমনভাবে নিভল যেন কেউ হঠাৎ একটা আঙুল ও বুড়ো আঙুলের মধ্যে সলতেটাকে চেপে দিয়েছে। ফলে সলতেটা জ্বলছে না, ধোঁয়াও বের হচ্ছে না, একেবারে কালো হয়ে গেছে। হাঁ করে তাকিয়ে থেকেই দেখলাম বিছানার পায়ের কাছের মোমবাতিটিও নিভে গেল, আর ছায়াগুলো যেন আমার দিকে আরো এক পা এগিয়ে এল। এসব এসব চলবে না, বলতে বলতেই তাকের উপরকার প্রথমের একটা, তারপর আরো একটা নিভে গেল। চেঁচিয়ে বললাম, গলা দিয়ে একটা অদ্ভুত স্বর বেরো, ব্যাপার কি? আলমারির উপরকার মোমবাতিটিও নিভে গেল। যেটা নতুন করে জ্বালিয়েছিলাম সেটাও সেই পথ ধরল। তাকের উপরকার মোমবাতি টানের কাছে দেশলাইটা হাতড়াতে হাতড়াতে
আধা বিকৃত স্বরে বলে উঠলাম, মাথা ঠিক রাখো, মোমবাতিগুলো দরকার। হাত দুটো এমন ভাবে কাঁপছে যে দুবার দেশলাই বাক্সের ঠিক জায়গায় কাঠিটা ঠুকতে অবধি পারলাম। তাকটা দৃষ্টিগোচর হওয়ার সঙ্গে সঙ্গেই জানলার শেষ প্রান্তে দুটো মোমবাতি নিভে গেল। কিন্তু সেই দেশলাইটা দিয়েই বড় আয়নার মোমবাতিগুলো ও মেঝেতে রাখা দরজার পাশের মোমবাতিগুলোকে আবার জ্বালিয়ে দিলাম। কিন্তু তারপরেই এক ফুৎকারে ঘরের বিভিন্ন কোণে 4টে বাতি একসঙ্গে নিভে গেল। অতি দ্রুত আর একটা দেশলাই কাঠি জ্বালালাম, কিন্তু সেটা নিয়ে কোন দিকে যাব তাই নিয়ে দ্বিধায় পড়ে গেলাম। মনস্থির করতে না পেরে দাঁড়িয়ে আছি, এমন সময় একটা অদৃশ্য হাত যেন টেবিলের সবগুলি মোমবাতি ছেঁটিয়ে ফেলে দিল। হয় চিৎকার করে উঠে কুলুঙ্গির দিকে, তারপর কোণের দিকে ও পরে জানলার দিকে ছুটে গেলাম। 3টে বাতি নতুন করে জ্বালিয়ে দিলাম, আর তখনই অগ্নিকুণ্ডের পাশে রাখা 2টো বাতি নিভে গেল। তখন একটা ভালো উপায় মনে পড়ায় দেশলাইটাকে লোহার সিন্দুকটার উপর ফেলে রেখে শোভার ঘরের বাতিদানিটাকে হাতে, এর ফলে দেশলাই জ্বালাবার সময়টা বাঁচানো গেল। কিন্তু এসব সত্ত্বেও বাতি নেভার পালা চলতেই থাকলো। আর যেসব ছায়াকে আমি ভয় পেয়ে দূর করে দিতে চাইছিলাম তারাই যেন ফিরে এলো। কখনো এপাশ থেকে কখনো ওপাশ থেকে গুড়ি মেরে এগিয়ে আসতে লাগলো। ঝড়ের ফলে ছিন্ন মেঘ যেমন তারাগুলোকে মুছে ফেলে, ঠিক সেই রকম মাঝে মাঝে একটা তারা দেখা দেয় আর তখনই হারিয়ে যায়। আসন্ন অন্ধকারের ভয়ে আমার তখন প্রায় উন্মাদ হবার মতো অবস্থা। আত্মসংযম সম্পূর্ণ হারিয়ে ফেলেছি। বাতি নেভার বিরুদ্ধে ব্যর্থ সংগ্রাম চালাতে আমি তখন একটা মোমবাতি থেকে অন্য মোমবাতিতে হাঁপাতে হাঁপাতে লাফিয়ে বেড়াচ্ছি। টেবিলে লেগে আবার উড়ু ছড়ে গেল। একটা চেয়ার উল্টে দিলাম, ধাক্কা খেয়ে পড়ে গেলাম, আর টেবিলের ঢাকনাটা মেঝেতে পড়ে গেল। মোমবাতিটা হাত থেকে ছিটকে গেল। উঠতে উঠতেই আর একটা মোমবাতি হাতে নিলাম। টেবিল থেকে সেটাকে এক ঝটকায় তুলে নিতে গিয়ে বাতাসের টানে সেটাও নিভে গেল, আর সেই সঙ্গে বাকি দুটোও সেই পথেই গেল। কিন্তু ঘরে তখনও একটা আলো আছে, একটা লাল আলো, আর সেই আলোই ছায়াগুলোকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে। আগুন। অবশ্য তখনও আমি অগ্নিকুণ্ডের শিকের ফাঁক দিয়ে ঢুকিয়ে মোমবাতিগুলো জ্বালিয়ে নিতে পারি। জ্বলন্ত কয়লার ফাঁকে ফাঁকে যেখানে আলোর শিখাগুলি নেচে বেড়াচ্ছে এবং আসবাবগুলোর ওপরে লাল আলো ঝলকানি ফেলছে, সেদিক ফিরে ঝাঁঝরির দিকে 2 পা এগোতেই শিখাগুলো কমতে কমতে নিভে গেল। আলো নিশ্চিহ্ন হয়ে গেল, আর হাতের মোমবাতিটাকে শিকের ফাঁকে ঢুকিয়ে দিতে দিতেই চোখের নিমেষে অন্ধকার এসে আমাকে ঘিরে ধরল, শ্বাসরোধকারী আলিঙ্গনে জড়িয়ে ধরল, আমার দৃষ্টিকে ঢেকে দিল। আমার মস্তিষ্ক থেকে চিন্তার শেষ চিহ্নটুকুও বিলুপ্ত করে দিল। মোমবাতিটা হাত থেকে পড়ে গেল। সেই ভয়ঙ্কর কালো অন্ধকারকে দূরে ঠেলে রাখতে বৃথাই হাত দুটোকে সামনের দিকে বাড়িয়ে দিলাম, আর গলা তুলে সব শক্তি একত্র করে চিৎকার করে উঠলাম। 1 বার, 2 বার, 3 বার, মনে হয় তারপরই স্খলিত পদক্ষেপে এগিয়েছিলাম। হঠাৎ চন্দ্রালোকিত বারান্দার কথা মনে পড়ে গেল, আর মাথাটা নিচু করে 2 হাতে মুখ থেকে দরজার দিকে ছুটে গেলাম। কিন্তু দরজাটা ঠিক কোথায় আছে সেটা ভুলে যাওয়ায় বিছানার কোণের সঙ্গে একটা প্রচন্ড ধাক্কা খেলাম। স্খলিত পায়ে পিছন ফিরে এগোতেই আবার একটা ভারী আসবাবের গায়ে ধাক্কা খেলাম। আজও আবছা মনে পড়ে অন্ধকারে এইভাবে এদিক ওদিক ছুটেছিলাম, হাত পা ছুড়েছিলাম, ছুটতে ছুটতে উদ্ভ্রান্তের মতো চিৎকার করেছিলাম। শেষ পর্যন্ত একটা আঘাত লেগেছিল কপালের উপরে। মাটিতে পড়ে যাওয়ায় এমন ভয়ঙ্কর একটা অনুভূতি হয়েছিল যার কথা আজও ভুলতে পারি। পায়ের ওপরে দাঁড়িয়ে থাকার একটা উন্মাদ চেষ্টা করেছিলাম। তারপর আর কিছুই মনে নেই। দিনের আলোয় চোখ মেললাম,
মাথায় ভারী ব্যান্ডেজ বাঁধা। বিশীর্ণ হাতওয়ালা লোকটি আমার মুখের দিকে তাকিয়ে আছে। চারিদিকে তাকিয়ে প্রকৃত ঘটনাটা মনে করতে চেষ্টা করলাম। কিছুক্ষণ কিছুই মনে পড়ল না। চোখ ঘুরিয়ে ঘরের কোণে তাকালাম। দেখলাম বৃদ্ধাটি একটি ছোট নীল শিশি থেকে কয়েক ফোঁটা ওষুধ গ্লাসে ঢালছে। জিজ্ঞেস করলাম, আমি কোথায় আছি? মনে হচ্ছে আপনাকে চিনি, কিন্তু আপনি কে তা স্মরণ করতে পারছি না। তারা তখন সব কথা বলল, আর আমিও গল্প শোনার মতো লাল ঘরের ভুতুড়ে কাহিনী শুনলাম। বুড়ো বলল, ভোরবেলা তোমাকে দেখতে পেলাম, কপালে ও ঠোঁটের রক্ত লেগে আছে। ঘরটা যে ভুতুড়ে সে কথা এখন বিশ্বাস হচ্ছে তো? তার কথায় এখন আর অনধিকার প্রবেশকারীর প্রতি বিরূপতার সুর নেই, আছে আহত বন্ধুর জন্য সমবেদনার সুর। খুব ধীরে ধীরে সব কথা মনে পড়ল। বললাম, হ্যাঁ, ঘরটা ভুতুড়ে। তুমি তো সবই দেখেছ, অথচ এখানে সারা জীবন কাটিয়েও আমরা দেখতে পাইনি, কারণ দেখার সাহসই আমাদের হয়নি। আচ্ছা বলো তো, বুড়ো জমিদার কি সত্যি সত্যি? না না, সেটা ঠিক নয়। গ্লাসটা হাতে নিয়েই বুড়ি বলল, আমি তো তোমাকেও তাই বলেছি। তার তরুণী কাউন্টেসটি তো ভয় পেয়েছিলেন। তাও নয়, ও ঘরে জমিদারের ভূতও নেই, কাউন্টেসের ভূতও নেই, কোনো ভূতই নেই। কিন্তু তার চাইতে খারাপ, আরো খারাপ বটে। যেসব বস্তু অসহায় মানুষগুলোকে তাড়া করে, তার মধ্যে সবচাইতে হলো উলঙ্গ ভয়। যে ভয় আলো বা শব্দের ধার ধারে না, বিচার বিবেচনা মানে না, যা শুধু বধির করে দেয়, অন্ধ করে দেয়, অভিভূত করে ফেলে। সেই তো বারান্দায় আমাকে তাড়া করেছিল, ঘরের মধ্যে আমার সঙ্গেই লড়াই করেছে। হঠাৎ থেমে গেলাম, সব চুপচাপ। আমার হাতটা ব্যান্ডেজকে স্পর্শ করল। চোখ ঢাকা লোকটি দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক তাই, আমিও তাই জানতাম। অন্ধকার এক মহাশক্তি, একটি নারীর উপরে একটি অভিশাপ সবসময় ওত পেতে থাকে। দিনের বেলায়, এমনকি গ্রীষ্মকালের উজ্জ্বল দিন মানেও তাকে অনুভব করা যায়। ঝোলানো ঝাড় লণ্ঠনের আড়ালে, পর্দার পিছনে যতই মুখোমুখি হতে চেষ্টা করো, সে ঠিক আড়ালেই সরে যাবে। অন্ধকার নেমে এলে সে হামাগুড়ি দিয়ে বারান্দায় নেমে আসবে, তোমাকে অনুসরণ করবে, কিন্তু মুখ ফেরাবার সাহস তোমার হবে না। কাউন্টেসের ওই ঘরে বাস করে ভয়, কালো ভয়। আর এই বাপের বাড়ি যতদিন থাকবে, ততদিনই ভয়ও থাকবে। কেমন লাগলো বন্ধুরা আজকের এই অদ্ভুত গল্পটি? যদি ভালো লাগে তাহলে একটি লাইক করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ প্রতি শনিবার ঠিক দুপুর 1টায় এইরকম গল্প নিয়ে আমি হাজির থাকছি এই চ্যানেলে। তাহলে বেল আইকনটিও টিপে দিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।